নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি একজন প্রকাশ্যে অনিচ্ছুক ফলোয়ারের অনুরোধে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শ্বশুরবাড়ির পুরনো মালির ভাইয়ের বন্ধুর শিক্ষক। নতুন গৃহকর্ত্রীর প্রতি মালির ভাইয়ের বন্ধুর শিক্ষকের নীরব মনোযোগ। এক অসম ক্ষমতার খেলায় গৃহবধূর আত্মসমর্পণ। কথাগুলো যেন কাঁচের মতো ভঙ্গুর, স্পর্শ করলেই ভেঙে চুরমার হয়ে যাবে। তবু এই ভাঙনের মধ্যেই এক অদ্ভুত আবেশ, এক অলঙ্ঘ টান। এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে নিয়ম, সমাজ আর নৈতিকতার দেয়াল ভেদ করে জন্ম নেয় এক নিষিদ্ধ প্রেম। কিন্তু প্রেম নাকি নিশখে এক অসম ক্ষমতার খেলা, যেখানে নারী বাধ্য হয় আত্মসমর্পণে? আমার নাম মীরা। এই বিশাল পুরনো জমিদার বাড়িটা এখন আমার। বর্ধিষ্ণু পরিবার, বিশাল বাগান, সবকিছুই যেন এক স্বপ্নের মতো। কিন্তু এই স্বপ্নজাল বুননে আমি একা নই। আমার জীবনসঙ্গী অরিন্দম, সেও আছে। কিন্তু জানেন তো, অনেক সময় প্রাচুর্যের মাঝেও এক গভীর শূন্যতা থেকে যায়, যা কোনো অর্থ বা প্রাচুর্য দিয়ে পূরণ করা যায় না। আর সেই শূন্যতাতেই কি লুকিয়ে থাকে নিষিদ্ধের হাতছানি? এই বাড়ির পুরনো মালির নাম গোবিন্দ। গোবিন্দের একটা ভাই ছিল, সেও এককালে মালি ছিল। এখন সে আর নেই, কিন্তু তার একটা ছেলে আছে, নাম দীপঙ্কর। দীপঙ্কর এখন এই বাড়ির পুরনো লাইব্রেরিতে, যা এখন অরিন্দমের বাবার শখের লাইব্রেরি, সেখানে মাঝে মাঝে এসে কাজ করে। সে নাকি একজন শিক্ষক, শহরের এক নামী স্কুলে পড়ায়। বেশ শান্ত, সৌম্য চেহারা। প্রথম যেদিন তাকে দেখেছিলাম, শুধু লাইব্রেরির প্রলোঝার ছিল। তার চোখে মুখে একটা গভীর ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির মধ্যেই এক অদ্ভুত তীক্ষ্ণতা। আমার শ্বশুর মশাই, অরিন্দমের বাবা, তিনি এই লাইব্রেরিটা খুব ভালোবাসতেন। যদিও তিনি এখন অসুস্থ, তবু প্রায়ই এখানে এসে বসে থাকেন। অরিন্দম আর আমরা যখন প্রথম নতুন বউ হয়ে এই বাড়িতে আসি, তখন দীপঙ্করকে ডেকে আনা হয়েছিল পুরনো বইগুলো গোছানোর জন্য। অরিন্দম তখন তেমনভাবে খেয়াল করেনি, কিন্তু আমার চোখে কেন যেন সে একটু আলাদাভাবে ধরা দিয়েছিল। তার হাঁটা চলায়, তার কথায়, তার নীরবতায় একটা নিজস্ব জগৎ ছিল। সেদিন ছিল এক বর্ষণ মুখর দুপুর। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি আমার ঘরের জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিলাম। অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। বাড়ির সবাই যে যার মতো নিজের ঘরে, আমি একা। হঠাৎ দেখি লাইব্রেরির জানালার বাইরে দীপঙ্কর দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে ভিজছে, হাতে একটা বই। সে কি করছে ওখানে? আমি একটু অবাক হলাম। তারপর সে বইটা জানালার নিচে রেখে আমার দিকে তাকিয়ে একটা ক্ষীণ হাসি দিয়ে চলে গেল। সেই হাসিটা আমার মনে গেঁথে গেল। কেন আমি জানি না, হয়তো এই বাড়ির বিশালতার মধ্যে আমি নিজেকে বড় একা ভাবতাম। অরিন্দম ভালোবাসে, কিন্তু তার জগৎ আলাদা। তার বন্ধু, তার অফিস, তার জীবন সবই আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু একজন গৃহবধূ, এই বাড়ির লক্ষ্মী প্রতিমা। কিন্তু আমার ভেতরেও তো একটা মন আছে, একটা শরীর আছে। এরপর থেকে প্রায়ই দীপঙ্করকে দেখতাম। সে যখন লাইব্রেরিতে আসত, কখনো কখনো আমার সঙ্গে তার চোখাচোখি হতো। সে মাথা নিচু করে নিত, আমি তার দিকে তাকিয়ে থাকতাম। কেন থাকতাম সেটাও এক রহস্য। তার চোখের গভীরে আমি এক অজানা ভাষা খুঁজে পেতাম, যা আমাকে চুম্বকের মতো টানত। সেই ভাষাটা হয়তো দুঃখের, হয়তো একাকিত্বের, অথবা হয়তো এক অব্যক্ত ভালোবাসার। আমার শ্বশুর মশাই, অরিন্দমের বাবা, যখন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেন, তখন অরিন্দম খুব ব্যস্ত হয়ে পড়ল। আমিও তাদের দেখাশোনা করতাম। কিন্তু সবকিছুর পর যখন একটু একা হতাম, তখন আমার মন চলে যেত লাইব্রেরির দিকে। দীপঙ্করের কথা মনে পড়ত। একদিন আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু পুরনো বই দেখতে। দীপঙ্করও সেখানে ছিল। সে বই গোছাচ্ছিল। আমি ঘরে ঢুকতেই সে একটি চমকে উঠল। আপনি? তার গলায় স্পষ্ট বিস্ময়। হ্যাঁ, আমি কিছু পুরনো বই দেখতে এসেছি। আমার গলা সামান্য কেঁপে উঠল। সে মাথা নিচু করে বলল, একটু অপেক্ষা করুন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমি বললাম, না না, দরকার নেই, আমি নিজেই দেখে নিচ্ছি। আমি একটা পুরনো কবিতার বই হাতে নিলাম, রবীন্দ্রনাথের। পাতা উল্টাচ্ছিলাম, কিন্তু মন আমার বইয়ে ছিল না, ছিল দীপঙ্করের দিকে। তার হাতের কাজ, তার শরীরের ভাষা, তার নীরবতা সবকিছুই আমাকে আচ্ছন্ন করে রাখছিল। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? দীপঙ্কর হঠাৎ প্রশ্ন করল। আমি চমকে উঠলাম। না না, একদম না। আপনার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। শরীর ঠিক আছে তো? তার গলায় স্পষ্ট উদ্বেগ। এই উদ্বেগটা আমার ভালো লাগল। অরিন্দমের কাছ থেকে আমি এমন উদ্বেগ কখনো পাইনি। সে হয়তো ভালোবাসে, কিন্তু তার প্রকাশটা অন্যরকম। দীপঙ্করের এই উদ্বেগটা ছিল খুবই ব্যক্তিগত। একটু মাথা ধরেছে, তাই আমি মিথ্যে বললাম। বসুন একটু, আমি আপনার জন্য জল নিয়ে আসি। সে প্রায় বলে ফেলল, কিন্তু নিজেকে সামলে নিল। আমি হাসলাম। ধন্যবাদ, আমার দরকার নেই।
সে আবার বই গোছাতে লাগল, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম তার মনোযোগ আমার দিকে। আমরা কেউ কোনো কথা বলছি না, অথচ আমাদের মধ্যে যেন এক অদৃশ্য সুতো বাঁধা। বাতাসের প্রতিটি কম্পন, প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা সবই যেন আমাদের দুজনকেই সাক্ষী রেখে এক অন্য গল্প রচনা করছে। একদিন অরিন্দম বাইরে ডিনারে গিয়েছিল, আমি বাড়িতে একা। রাতের খাবার খেয়ে আমি আমার ঘরে যাচ্ছিলাম। হঠাৎ দরজার বাইরে দীপঙ্কর দাঁড়িয়ে, তার হাতে একটা কাপ। কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি, দীপঙ্কর। তার গলায় এক অদ্ভুত নরম সুর। আমি দরজা একটু খুললাম। কি ব্যাপার, এত রাতে? আপনার জন্য গরম দুধ এনেছি। আপনার শরীরটা ভালো লাগছে না শুনেছিলাম। আমি অবাক হলাম। কখন শুনেছে? আমি তো শুধু তাকে বলেছিলাম যে আমার মাথা ধরেছে। ধন্যবাদ, কিন্তু আপনার অসুবিধে হবে না? আমার কোনো অসুবিধে নেই। আপনি কি একটু খাবেন? তার চোখে এক গভীর আকুলতা। আমি কিছুক্ষণ দ্বিধা করলাম। এই বাড়ির নিয়মকানুন, সমাজের চোখ সবকিছুই আমার সামনে ভেসে উঠল, কিন্তু দীপঙ্করের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই মুহূর্তে এই দুধটুকুই আমার প্রয়োজন। আসুন। আমি দরজাটা একটু খুলে দিলাম। সে ঘরে ঢুকল। তার উপস্থিতি ঘরটাকে কেমন যেন অন্যরকম করে দিল। আমার সব দ্বিধা, সব ভয় যেন নিমেষে উধাও হয়ে গেল। সে আমার হাতে কাপটা দিল। আমার আঙুলগুলো তার আঙুল ছুঁয়ে গেল। এক বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। ধন্যবাদ, আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে তাকালো। তার চোখে এক অব্যক্ত ভাষা, যে ভাষাটা আমি এতদিন ধরে খুঁজছিলাম। সেই ভাষাটা ছিল এক নিষিদ্ধ প্রেম, এক গভীর আকুলতা, এক অসম্মতি। আপনি জানেন, আপনি দেখতে খুব সুন্দর, সে হঠাৎ বলে উঠল। আমার মুখ লাল হয়ে গেল। আমি তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিলাম। আপনি একজন শিক্ষকের মতো কথা বলেন না। আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। আমি আসলে যা সেটাই বলি। তার গলায় আগের মতোই সেই নরম সুর। সে আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা যেন মাটিতে আটকে গেছে। তার চোখে চোখ রেখে আমার মনে হলো আমি যেন এক গভীর অতলে তলিয়ে যাচ্ছি। আপনি কি আমার দিকে তাকিয়ে আছেন? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, সে মৃদুস্বরে বলল। আপনার চোখের গভীরে আমি এমন কিছু দেখি যা অন্য কোথাও পাই না। তার কথাগুলো আমার হৃদয়ে গিয়ে লাগলো। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমি এক বিপদের মুখে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই বিপদও যেন এক মধুর হাতছানি। আপনি কি জানেন এটা কতটা ভুল? আমি প্রশ্ন করলাম। ভুল? সে আমার দিকে ঝুঁকে এলো। যে ভালোবাসা ভুল মনে হয় সেটাই হয়তো আসল ভালোবাসা। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি চোখ বুজে ফেললাম। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল। এই অসম্মতি, এই নিষিদ্ধের টান সবকিছুই আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি কি আপনাকে স্পর্শ করতে পারি? তার গলায় এক গভীর আকুলতা। আমার শরীর হিম হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। সে আলতো করে আমার গালে হাত রাখল। তার স্পর্শ ছিল বরফের মতো শীতল, কিন্তু আমার শরীরে আগুন লাগিয়ে দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার সব প্রতিরোধ, সব বাধা ভেঙে চুরমার হয়ে গেল। গল্পের এই অংশটি এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে জানতে পারবেন মীরা কি দীপঙ্করের প্রতি তার নীরব আত্মসমর্পণের পথে এগিয়ে যাবে, নাকি সমাজের চোখে ধুলো দিয়ে তাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে। জানতে হলে কমেন্ট করে জানান যে আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।